আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি মিলন মাহমুদ। অনেকদিন পর তোমাদের সাথে মিট করতে আসলাম, আশা করি ভালোই আছো। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাসায়নিক মৌলের টোটাল 118টা মৌল সম্পর্কে আমাদের ইন্ডিভিজুয়ালি জানা সম্ভব নয়। সেই জন্য সহজ টেকনিকে কীভাবে গুরুত্বপূর্ণ মৌলগুলো সম্পর্কে আমরা মনে রাখতে পারি। টোটাল সবগুলো মৌল জানার প্রয়োজন নেই, টোটাল যদি তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলগুলো বিশেষ করে জানো তাহলে চলবে। আমি 65টা মৌলকে সাজিয়ে দিচ্ছি, যেগুলো শিখলে তোমাদের অনার্স মাস্টার্স আশা করি এর চেয়ে বেশি আর লাগবে না। তো চলো কীভাবে সহজেই জানা যায় তার আগে বলে রাখি যে পর্যায় সারণী মূলত একদিন আবিষ্কার হয়নি। ল্যাভোইসিয়া থেকে শুরু করে অনেক বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে মূলত আজকের এই পর্যায় সারণী আমরা পাই। তো সেখানে মূলত আমাদের কিছু ভাগ আছে, 7টা পর্যায় এবং 8টা গ্রুপ, মূলত 18টা গ্রুপ। যে 18টা গ্রুপকে 2টা উপগ্রুপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এ উপগ্রুপ আর একটা হচ্ছে বি উপগ্রুপ। তো এই উপগ্রুপ আর বি উপগ্রুপের মধ্যে আমাদের বি গ্রুপে যে মৌলগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা এখন করতে যাচ্ছি না। ওখানে আমাদের ডি ব্লক মৌলের আমি তোমাদের গুরুত্বপূর্ণ 21 থেকে 30 যে 10টা মৌল আছে এগুলো সম্পর্কে জানাবো। আর তাছাড়া এই গ্রুপের আজকে মৌলগুলো আমরা টোটালি জানবো। ওকে, চলো আজকে শুরু করি। তো তার আগে বলে রাখি পর্যায় হচ্ছে মূলত এগুলো। এক এই 1 নম্বর পর্যায়ে হচ্ছে আমরা দেখো হাইড্রোজেন আর হচ্ছে হিলিয়াম। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, ঠিক আছে। তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে, সপ্তম পর্যায়ে, অর্থাৎ টোটাল এই সারিগুলো হচ্ছে পর্যায়। আর লম্বা লম্বা যে কলামগুলো এগুলোকে বলা হয় গ্রুপ বা শ্রেণী। তো দেখা যায় এখানে টোটাল 1 থেকে 18 পর্যন্ত আমাদের গ্রুপ রয়েছে। তার মধ্যে আমাদের 8A গ্রুপ পর্যন্ত আমি লিখেছি, 1 থেকে 8A। 10টা বি গ্রুপের আমরা লিখি। চলো দেখো 1A-টার জন্য আমাদের এই কথাটা মুখস্থ রাখতে চলবে। হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে। তো হাতে হাইড্রোজেন, লিথি লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিতে রুবিডিয়াম এবং ছুঁয়েতে সিজিয়াম, ফেলেছে ফ্রান্সিয়াম। 2A এটা হচ্ছে বেলাল মেঘের কারণে স্যারের বাসায় রাতে। ওকে ফাইন। তাহলে বেলাল মানে হচ্ছে বেরিলিয়াম, মেঘের ম্যাগনেসিয়াম, কারণে ক্যালসিয়াম, স্যারের স্ট্রনশিয়াম, বাসায় বেরিয়াম এবং রাতে হচ্ছে রেডিয়াম। 3A বউ এলেই গম্ভীর ইন্ডিয়ায় থাকবে। এটা আমি যখন লিখেছিলাম তখন গম্ভীরকে ইন্ডিয়া টিম থেকে বাদ দেওয়া হয়েছে। যাই হোক, বউ বোরন এলেই অ্যালুমিনিয়াম, গম্ভীর গেলিয়াম, ইন্ডিয়াম থাকলে থেলিয়াম। 4A কাজ শিখে যাও ঋণ পাবে। আমরা যদি কোনো একটা এনজিও থেকে টাকা নিতে যাই তাহলে আমাকে তাদেরকে কারণ দেখাতে হবে কী জন্য টাকা নিচ্ছি। তো আমরা কোনো একটা কাজ শিখে গেলে, ফার্ম সম্পর্কে কাজ শিখে গেলে আমরা বলতে পারবো যে আমি একটা ফার্ম করতে যাচ্ছি, ঋণ দরকার, তো সেই ক্ষেত্রে আমাকে ঋণ দেবে। তো কাজ কার্বন শিখে সিলিকন, যাও জার্মানিয়াম, ঋণ টিন, ঋণ হচ্ছে টিন। টিন হচ্ছে মূলত একটা ল্যাটিন ভাষা থেকে এসেছে, ল্যাটিন নাম থেকে। এটার নাম হচ্ছে স্ট্যানাম, তাই SN দিয়ে প্রকাশ করা হয়েছে। পাবে হচ্ছে মানে লেট, তো এটাও একটা ল্যাটিন নাম থেকে আসছে। এটার ল্যাটিন নামটা হচ্ছে প্লাম্বম। 5A নাগ পুড়ে এসে সবাই বিস্মিত। নাগ নাইট্রোজেন পুড়ে ফসফরাস এসে আর্সেনিক, সবাই সবাই হচ্ছে অ্যান্টিমনি। এটাও একটা ল্যাটিন নাম। অ্যান্টিমনি মানে হচ্ছে স্টিবিয়াম, এটা হচ্ছে এটার মূল ল্যাটিন নাম। বিস্মিত হচ্ছে বিসমার্ক। 6A অনেক স্বপ্নের সেতু টি পদ্মা সেতু, অনেক স্বপ্নের সেতু টি পদ্মা সেতু। অনেক অক্সিজেন, স্বপ্নের সালফার, সেতু সেলেনিয়াম, টি হচ্ছে টেলোরিয়াম আর পদ্মা সেতু হচ্ছে পোলোনিয়াম। দেখো এই দুইটা আমি কিছু লিখিনি, কারণ হচ্ছে এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের এমনিতে মুখস্থ রাখতে হবে। আর এগুলো মূলত কবিতার মতোই। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেরিন, অর্থাৎ এগুলো একটা ছন্দের মতোই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেরিন। তাই আমি এটা লেখার প্রয়োজন মনে করি না। এটা নিষ্ক্রিয় গ্যাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, তোমরা জানো এগুলো। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এটা ছন্দ আছে, তাই এটা লেখার প্রয়োজন নয়। তো এই 7A গ্রুপের মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। আর হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী মৌল। এগুলো লবণ উৎপাদনকারী মৌল। আর এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী, আমরা জানি। নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এদের আরও নাম আছে নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অভিজাত গ্যাস বলা হয়। আর গ্রুপ 1-এর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, 2-এর মৌলগুলো বলা হয় মৃৎক্ষার ধাতু। তো এই 4টা গ্রুপ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা। তো 1 হচ্ছে ক্ষার ধাতু, 2 হচ্ছে মৃৎক্ষার ধাতু। দেখো
আর একটা পয়েন্ট যেটা আমি এতগুলো মৌল জানবো, বাট আমাদের পারমাণবিক সংখ্যা অনেকে বলে এটা মুখস্থ রাখা অনেক টাফ, কিন্তু এটা টেকনিক্যালি যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু একেবারেই সহজ। আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো মূলত ক্লাস 8 পর্যন্ত আমরা 1 থেকে 20 পর্যন্ত যে মূলটা সেটা আমরা জানি, 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা। এখন পটাশিয়াম 19 এবং ক্যালসিয়াম 2 আমি লিখে রেখেছি 20। এর পরে মূলত আমাদের অনেকের মনে থাকে না। তো দেখো এই কথাটা মাথায় রাখবা, 1A এবং 2A এর ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ে 18টা করে যুক্ত হবে, মানে 18 যোগ করে পারমাণবিক সংখ্যা হিসেব করব। আর সপ্তম পর্যায়ে 32 যোগ করে হিসেব করব। এখানে হচ্ছে 3A থেকে 8A পর্যন্ত, 3A থেকে 8A পর্যন্ত। এখানে 1A এবং 2A এর পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ে 18, আর এখানে আছে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে 18টা। তো আর সপ্তম পর্যায়ে হচ্ছে 32। এই চেঞ্জটার কারণ হচ্ছে মূলত হাইড্রোজেন আর লিথিয়ামের অবস্থানগত সমস্যাগুলো পরে এক সময় আলোচনা করব। আজকে মূল কাজ হচ্ছে পারমাণবিক সংখ্যা ও মৌলগুলো জানা। দেখো আমাদের আমরা বলেছি প্রথম এবং 1 এবং 2 এর ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ে 18 যোগ করব 19। এই যে হচ্ছে 1 2 3 4 চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায়ে 18 যোগ করলে হবে 37। তারপর 18 যোগ করলে হবে 55, তারপর 32 যোগ করলে হবে 87। এরপর দেখো এটা আমার চতুর্থ পর্যায়ে, এই পঞ্চম পর্যায়ে 20 18 যোগ করলে হবে 38 মানে 38। তারপর 18 যোগ করলে হবে 56 56। এরপর 32 যোগ করলে হবে 88। ওকে, দেন 3A থেকে বলেছি আমরা 3A থেকে 8A পর্যন্ত চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে 18টা, ষষ্ঠ পর্যায়ে 32। তাহলে দেখো চতুর্থ পর্যায়ে হচ্ছে এই সারিটা হচ্ছে চতুর্থ, তাহলে এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে। এখান থেকে 8 পর্যন্ত একই নিয়ম। এখানে 18 যোগ করলে হবে 31, আর এখানে 18 যোগ করলে হবে 31, সরি 18 আর 13, হ্যাঁ ঠিক আছে 31। এখানে যদি 18 যোগ করলে হবে 51, আর এখানে হবে আমাদের 51, আর হচ্ছে যদি 32 যোগ করি হবে 83। তাহলে সিলিকন হচ্ছে আমার, আমরা জানি 14, এখানে যদি 18 যোগ করি আমরা হবে 32। আর্সেনিক সরি টিন স্ট্যানাম, আবার 18 যোগ করো তাহলে আমার আসবে এখানে 51। ঠিক আছে, হিসেবটা আরেকবার দেখি। 13 আর 18 যোগ করলে হচ্ছে 31, 31 আর 18 যোগ করলে হবে আমার, সরি এখানে ভুল হচ্ছে, 31 আর 18 49 49, আর এখানে যদি আমরা 32 যোগ করি আমাদের হবে 81। তাহলে 14 আর 18 32, 32 আর 18 যদি যোগ করি আমার হবে 50, এটা হবে 82। ঠিক আছে, তাহলে এটা 50 আর 32 হচ্ছে 82। একই রকম ভাবে এগুলো তোমরা নিজেরাই করতে পারবো। দেখো 15 আর 18 হচ্ছে 33, আবার যদি আমি 18 যোগ করি আমার আসছে এখানে 51, তারপরে 32 যোগ করলে 83। সেম ভাবে এখানে হবে 34, এখানে হবে 18 যোগ করে 35, আর এখানে 18 যোগ করে হবে 36। তারপরেটা যদি 18 যোগ করি তাহলে আমার হবে 52, 53, আর এটা হবে 54। এটা হবে 18 যোগ করে যদি আমরা এখানে হবে 32 যদি যোগ করি তাহলে এখানে হবে 84, 85, 86। দেখুন কত সহজ। তাহলে আমাদের এই পারমাণবিক সংখ্যা নিয়ে যে আমাদের মুখস্থ করার একটা ঝামেলা ছিল সে ব্যাপারটা কিন্তু চলে গেল। ওকে ফাইন। নেক্সট আমি তোমাদের এখানে লিখে রেখেছি যে আমাদের পারমাণবিক সংখ্যা ছাড়া মানে এই 8A গ্রুপ ছাড়াও আমাদের আরও কিছু মৌল সম্পর্কে জানতে হবে। এখানে এই গ্রুপের আমরা মোট মৌল শিখেছি কিন্তু অলরেডি 44টা শেষ। তো এই কথাটা দিয়ে তোমরা আরো 10টা শিখতে পারতেছো এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তো ইউরোপের তবু তাকে পেয়েও আজ কেন পথগুলো মরীচিকা। এখন তো ইউরোপে, তবু তাকে পেয়েও আজ কেন পথগুলো মরীচিকা। এটা আমার একটা বন্ধু ইউরোপে থাকে, যার যাই হোক সে নাই বললাম, ওর কাহিনী নিয়ে মূলত কথাটা লিখেছিলাম। এখন এখন হচ্ছে অ্যাক্টিনিয়াম 89, তো মানে থোরিয়াম 90, ইউরোপে হচ্ছে ইউরেনিয়াম 92, তবু হচ্ছে ওল ফ্রম টাংস্টেন, তবুতে টাংস্টেন, এটা ল্যাটিন নাম হচ্ছে ওল ফ্রম, এটা হচ্ছে 74। তাকে হচ্ছে টেকনিশিয়ান, এটা হচ্ছে 43, এ হচ্ছে প্যালাডিয়াম 46, আজ হচ্ছে এজ মানে সিলভার, আজ মানে এজ দিয়ে দেখলাম সিলভার, এটা মূলত আর্জেন্টাম, এটা ল্যাটিন নামটা হচ্ছে আর্জেন্টাম। কেন হচ্ছে ক্যাডমিয়াম 48, পথ হচ্ছে প্লাটিনাম
78। গুলো মরিচ মানে গুলো হচ্ছে গোল্ড, গোল্ড হচ্ছে AU, এটাও ল্যাটিন নাম থেকে আসছে, নামটা হচ্ছে অরাল। আর মরিচিকা হচ্ছে AG, AG মানে হচ্ছে মার্কারি। হাইড্রারজাম, হাইড্রারজাম হচ্ছে এটা মূলত ল্যাটিন নাম। তো এখানে 10টা, এখানে 44, কটা চলে গেল? 54টা অলরেডি। তাহলে আমরা এরপরে যে মূলগুলোর নাম জানবো, দেখো আমি তোমাদের একটু জানিয়ে রাখি আবার ল্যাটিন ভাষা থেকে যে নামগুলো এসেছে। তার আগে আরেকটা কথা বলি, পর্যায়ের সাথে যতগুলো মৌল আছে, এই 118টা টোটাল মৌল যেগুলো সবগুলোর আইসোটোপ রয়েছে, এবং শুধুমাত্র দুইটা মৌলের আইসোটোপ নাই, এগুলো মৌলিক। এটা হচ্ছে সোডিয়াম এবং গোল্ড মানে অরাম। তাহলে সোডিয়াম এবং গোল্ড এই দুইটা মৌলের কোনো আইসোটোপ নেই, আর সব মৌলের আইসোটোপ রয়েছে। তো ল্যাটিন নাম সোডিয়ামের একটা ল্যাটিন নাম হচ্ছে, ল্যাটিন থেকে এসেছে এজন্য নাট্রিয়াম কেরিয়াম। এরপর এখানে হচ্ছে আমাদের ডাব্লিউ টাংস্টেন, এটা হচ্ছে বললাম ওলফ্রাম, বললাম একটু আগে। আর আর্জেন্টাম, এরপর হচ্ছে গোল্ড অরাম, এটাও ল্যাটিন নাম থেকে আসছে। মরিচিকা, হাইড্রারজাম, এটাও ল্যাটিন নাম থেকে আসছে। যাও সরি, রিন মানে টিন, এটা হচ্ছে স্ট্যালাম। সবাই, এটা হচ্ছে অ্যালবি মানে স্টিবিয়াম। এই ছিল আমাদের ল্যাটিন নাম থেকে আসা বলো। তাহলে আশা করি তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে, যে আমার এই মৌলের পরে এই মৌল। যেমন আমি যদি চতুর্থ পর্যায়ের মৌল চিন্তা করি, কাজ শিখে যাও মানে রিন পাবে, তাহলে রিন মানে হচ্ছে টিন। তাহলে এটা কততম পর্যায়ে আছে? চতুর্থতম পর্যায়ে আছে। তাহলে আমরা কি জানি, তৃতীয় থেকে অষ্টম এই পর্যন্ত যে মৌলগুলো, সেখানে আমি চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে 18 করে যুক্ত করবো, তাহলে আমাদের বিষয়গুলো সহজ হয়ে গেল। দেখো এই যে পঞ্চম পর্যায়ে ফসফরাস, এই এসে আসতে নেই, এখানে আমি 13 মানে 13 যোগ 18 যোগ করবো, তারপর 18 যোগ করবো, তারপর 32। এইভাবে বারবার চিন্তা করবা, দেখবে একেবারে মুখস্থ হয়ে যাবে বিষয়গুলো। তারপর আমাদের যে মৌলগুলো, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক 30, তার মানে 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো, এগুলো হচ্ছে আমাদের মূলত বি উপগ্রুপের মৌল, আর এগুলো হচ্ছে সবগুলো ডি ব্লক মৌল। এই কথাটা মুখস্থ রাখলে এটা শেষ হয়ে যাবে। সায়েন্সটাই ভালো করে মন আমার করেনি আপন। করবো যে কি? তো অনেকে আছে বন্ধুদের জন্য সায়েন্স নেয়, অনেকে আছে মা বাবার জন্য সায়েন্স নেয়, কিন্তু নিজের লক্ষ্য নিজেই জানে না। তো আমার একটা স্টুডেন্ট ছিল আমার, সায়েন্স মানে হচ্ছে স্ক্যান্ডিয়াম 21, টাই মানে হচ্ছে টাইটেনিয়াম 22, ভালো মানে ভ্যানাডিয়াম 23, গোরে মানে হচ্ছে কোবাল্ট 24, মন মানে হচ্ছে ম্যাঙ্গানিজ 25, আমার মানে হচ্ছে আয়রন 26, কোরে মানে হচ্ছে কোবাল্ট 27, এটা হচ্ছে নি, নিতে হচ্ছে নিকেল। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, এটা হচ্ছে ক্রোমিয়াম সরি, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, এটা হচ্ছে নিকেল 28, আর কোর মানে হচ্ছে কপার 29, আর যে মানে হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে 30। দেখলে কত সহজে একটা কথার সাহায্যে আমার 10টা মূল শেষ। তাহলে কয়টা মূল হয়ে গেল? 39 আর 10 54 আর 10 64টা মূল শেষ। তাহলে একটা মাথায় রাখবো যে সবগুলো মৌলের ডি ব্লক মূল, তবে স্ক্যান্ডিয়াম এবং আমার এই জিঙ্ক ছাড়া বাকি যে 8টা মৌল আছে, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ছাড়া বাকি 8টা মৌল, এগুলো হচ্ছে অবস্থান্তর মৌল। আমি পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। তো মূলত হচ্ছে আমার স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক ছাড়া বাকি সবগুলো মৌলই অবস্থান্তর এবং ডি ব্লক মৌল। অর্থাৎ এই 10টা মৌল ডি ব্লক মৌল, বাট সেখান থেকে এই 8টা মৌল অবস্থান্তর মৌল, আর স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক অবস্থান্তর নয়। এগুলো নিয়ে আলোচনা আসবে নেক্সট। তাহলে কত সহজে আমাদের এই 64টা মৌল জানলাম। তোমরা যদি এগুলো জানো, তোমাদের অনার্স মাস্টার শেষ করা যাবে, অ্যাটলিস্ট আর কিছু লাগবে না আশা করি। তো এইগুলো আমাদের হিসেব নিকাশ, কীভাবে মুখস্থ রাখতে হয়। তোমাদের সাথে কথা বলি, কাজ শেষ। তো আজকে যে কথা বলবো সেটা হচ্ছে রসায়নের জনক। তোমরা
তোমরা হয়তো অনেকেই জানো না, আমাদের মুসলিম সভ্যতায় বা আমাদের অতীত ইতিহাস অনেক গৌরবোজ্জ্বল। এই রসায়নের মূলত জন্ম হচ্ছে জাবির ইবনে হাইয়ান। তিনি 722 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। আর তার জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন বাগদাদ শহরে। বাগদাদ শহর হচ্ছে ইরাকে। তিনি মূলত রসায়নের জনক কীভাবে? তিনি রসায়ন এবং চিকিৎসা বিজ্ঞানী বলা যায় তাকে। অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যাকে আমরা অনেকেই জানি না। তবে ইউরোপীয়রা আমাদের এই মুসলিম মনীষীদের নাম বিকৃত করে উপস্থাপন করে। যেমন তার নামটা লেখা হচ্ছে জিবার। তো মূলত জিবার শুনলে, যেমন আমি নিজে প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম, জিবার হচ্ছে একটা নর্মালি খ্রিস্টানদের নাম হতে পারে, কিন্তু এটা আমাদের মুসলিম মনীষী জাবের ইবনে হাইয়ানের নাম। তিনি মূলত রসায়নের জনক। জাবির ইবনে হাইয়ান, তার জন্ম ছিল 722 খ্রিস্টাব্দে। তিনি জীবনের বেশিরভাগ সময় বাগদাদে কাটিয়েছেন। তো আজকের এই বস্তু জগৎকে তিনি মূলত তোমার স্পিরিট, ধাতু এবং যৌগিক এই তিনটা ভাগে বিভক্ত করেছেন। তো তার এই গবেষণার উপর নির্ভর করে পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে পদার্থ তিন প্রকার: বাষ্পীয় পদার্থ, ধাতু এবং পদার্থ এবং পদার্থ বহির্ভূত, এই তিনটা প্রকার। তো আমরা যে মৌলগুলো জানি, যে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কর্পূর, মিশাদল এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, তো এগুলো মূলত তাপ দিলে বাষ্পীভূত হয়, মানে সরাসরি উড়ে যায় আর্সেনিক এই মৌলগুলো। তো এইগুলো মূলত তিনি আমাদের সামনে নিয়ে এসেছেন বিশ্ব সভ্যতার কাছে। চিন্তা করে দেখো, এগুলো কিন্তু তখন কেউ জানতো না। তারপরে আমরা যে আজকে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, যে সালফিউরিক অ্যাসিড যত বেশি থাকে যে দেশে বলা হয়, সে দেশ তত বেশি উন্নত, শিল্প উন্নত, অর্থাৎ এটার ব্যবহারের শেষ সীমা নেই। তো মূলত এই নাইট্রিক অ্যাসিড তার আবিষ্কার, সালফিউরিক অ্যাসিড তারই আবিষ্কার, এবং তিনি নাইট্রিক অ্যাসিড কীভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে তিনি তার পুস্তকের মধ্যে লিখে গিয়েছেন। তো নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা জানি এক কোনো নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস 3 HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাকোয়ারিজিয়া। তো এই অ্যাকোয়ারিজিয়া নামটাও তিনি দিয়েছেন, এবং নাইট্রিক অ্যাসিড এবং এই অ্যাকোয়ারিজিয়াতে স্বর্ণ গলানোর যে প্রস্তুতি, এটাও তিনি আবিষ্কার করে গেছেন। চিন্তা করে দেখেন কত ডিপ তার চিন্তা ছিল। আর তিনি মূলত তোমার দামেস্কে তার মৃত্যুর 100 বছর পরে একটা বিশাল স্বর্ণের থালা পাওয়া গিয়েছিল। এটা মানে তার অনেকগুলো ঘর বাড়ি পড়ে গিয়েছিল তখন দামেস্কের গেটে। তো সেটা মূলত ছিল তার গবেষণার পর, তিনি অনেক গবেষণা করেছিলেন। তো যাই হোক, এটা হচ্ছে তোমার তার মতো এগুলো কাজ। আরও তিনি যে কাজটা দেখিয়েছেন যে স্বর্ণ, লোহা কিংবা এই পদার্থগুলো কোনো কিছুর প্রকৃতির মৌলিক নয়, এগুলো তিনি তৈরি করার ফলগুলোও জানতেন। কিন্তু তিনি স্বর্ণ তৈরি করতেন না, কারণ তিনি লোভী ছিলেন না, তিনি সভ্যতার কাছে কিছু দিতে চেয়েছিলেন, সেই জন্য মূলত তিনি কাজগুলো করে গেছিলেন। তো এগুলো ছাড়া তিনি যে কাজগুলো করেছেন, কাপড় এবং কাপড় রং করার পদ্ধতি, লোহায় বার্নিশ করার পদ্ধতি, ওয়াটারপ্রুফ কাপড়ে বার্নিশ করার পদ্ধতি, এগুলো তিনি আবিষ্কার করে গিয়েছেন। গলন, পরিস্ফুটন, এরপরে তোমার পাতন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন, এভরিথিং, প্রত্যেকটা সেক্টরে তার অবদান, এগুলো প্রত্যেকটাই তার আবিষ্কার, এগুলো তিনি আবিষ্কার করে গেছেন। তাছাড়া আজকে দিনে দেখবা স্বর্ণ দিয়ে মানে পুস্তকে লেখে, আমরা অনেক সময় দেখি স্বর্ণ দিয়ে পুস্তকে লেখার এই পদ্ধতিটাও, এখানে লোহার ব্যবহার, এটাও তিনি আবিষ্কার করেছেন। তাছাড়া একটা পদ্ধতি হচ্ছে কুকুলেশন পদ্ধতি। এই কুকুলেশন পদ্ধতিতে স্বর্ণকে পরিশুদ্ধ করা মানে বিশুদ্ধ করার পদ্ধতিটাও তারই আবিষ্কার ছিল। তো তুমি চিন্তা করে দেখো তিনি কত বেশি আবিষ্কার করে গেছেন আমাদের আজকের জগতে, মানে আজকের রসায়নটাকে উন্নত করার জন্য, কিন্তু আমরা সেটা অনেকেই জানি না। বুঝতে পারছো? চামড়া শিল্পেও তার অনেক অবদান ছিল। তো যাই হোক, এই মূলত আজকে আলোচনা করলাম এগুলো নিয়ে, আমাদের যে কাজটা ছিল। আর জানা দিলাম জাবির ইবনে হাইয়ান। তোমরা আমাদের বিখ্যাত মুসলিম মনীষীগুলো সার্চ দিয়ে দেখবে, বা বইগুলো কিংবা অবশ্য মুসলিম মনীষীদের জীবন নিয়ে জানার চেষ্টা করবো। আশা করি অনেক কিছুই জানবে। আজকে আমরা সক্রেটিস, টলেমি কিংবা ব্রহ্মপুত্র, একটা মানে প্লেটো, এইসব নাম পড়ে পড়ে আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত, কিন্তু আমরা জানি না যে আমাদের মুসলিম মনীষী যেমন জাবির ইবনে হাইয়ান, ইবনুল নাফিস, অনেক অনেক লোক আছে, আমরা এগুলো সম্পর্কে জানিও না। তো পড়বে, অবশ্যই জানবে আশা করি। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থেকো, আল্লাহ হাফিজ।